আছে, তাদের কাছে ছোট ছোট মানে মেশিন আছে, তারা কি সিকিউরিটি দেবে আমাদের? যে কোনো সময় আমাদের জীবনহানির আশঙ্কা আমি বাংলা থেকে করছি। আরাবুল ইসলাম সাহেব, আমার মনে হয় শওকত মোল্লা সাহেব যে সিকিউরিটির বহন নিয়ে ঘুরে সেটা থেকে ঈর্ষা হয়েছে, তার ইচ্ছে গিয়েছে আমার ওই ধরনের সিকিউরিটি চাই। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি মহাশয় যে সিকিউরিটি পান সেই সিকিউরিটি আরাবুল মহাশয়কে দিয়ে দেওয়া হোক। একজন জগ ছুঁড়ে মারা অধ্যাপিকাকে যিনি মারেন তাকে দলের ব্লক সভাপতি বানালে, যিনি নটোরিয়াস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত তাকে দলের রাজ্য স্তরের নেতা বানালে, যাকে তুই বোম্বা দিস সেই ধরনের নেতাকে যদি রাজ্য স্তরের নেতা বানাই তাদের থেকে আমরা শৃঙ্খলা পাই না। ফলে এই দল একটা শৃঙ্খলাবিহীন অবস্থায় চলছে, কোনো শৃঙ্খলা নাই। এর ফলে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে। বাংলার মানুষ এদের নাটকটা দেখছে, জানি না বাংলার মানুষ এদের নাটকটা কতদিন সহ্য করবে। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন, শুধু তাই না তিনি প্রাণনাশের আশঙ্কা করেছেন, কি বলবেন? একজন শাসক দলের বিধায়ক যদি প্রাণনাশের আশঙ্কা করেন, তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি এ ধরনের সম্মুখীন হয়, তাহলে আমরা যারা বিরোধী আছি বা আমার কথা ভাবেন, তাহলে আমরা কি কঠিন সময় পার করছি। মনোরঞ্জন ব্যাপারীর আমার মনে হয় অপরাধটা কি, বালি চুরির বিরুদ্ধে কথা বলেছে, এটা হয়তো তার অপরাধ। অনৈতিকভাবে কারো চাকরি হয়েছে এ কথা বলেছে, এটা হয়তো তার অপরাধ। এই কদিন আগে রেশন নিয়ে দুর্নীতি হয়েছিল, এই রেশন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, এটা হয়তো তার অপরাধ। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যখন গলা ফাটিয়ে বলছেন তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেননি, তাহলে মমতা ব্যানার্জি অভিষেক বাবুর কাছে নিশ্চিতভাবে এটা খবর পৌঁছেছে। মনোরঞ্জন বাবু গতকালকে যে কথাটা বলেছে নিশ্চয়ইভাবে খবর পৌঁছেছে, কিন্তু তারপরেও কেন এখনও পর্যন্ত তার দলীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি? দুঃখের বিষয়, একজন বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি প্রোভাইড করা হয় মনোরঞ্জন বাবুর ক্ষেত্রেও সেটা তুলে নেওয়া হচ্ছে। এটা কি বার্তা দিতে যাচ্ছে শাসক, যে যারা বালি চুরি করবে, যারা রেশন দুর্নীতি করবে, যারা অবৈধভাবে চাকরি করবে তাদের পাশে দল থাকবে? এটা এই বার্তা কি ঘুরিয়ে দিচ্ছে? না ওই যেটা বাজারে চর্চিত কথা 25-75-এর রেশিওর কথা, তাহলে কি এটার 75-এর রেশিও কালীঘাটে যাচ্ছে নাকি? তার জন্য মনোরঞ্জন বাবুর সিকিউরিটি তুলে নেওয়া হলো, তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। গতকালকে দেখলাম তৃণমূলেরই পার্টি অফিসে ভাঙচুর চালানো হলো। এটা কি বার্তা দিচ্ছে? এটা বোঝাই যাচ্ছে। আপনার বিধানসভা কেন্দ্রে আরাবুল ইসলামও বলছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাকেও খুন করা হতে পারে, প্রাণহানির আশঙ্কা করছে। দেখুন, আরাবুল ইসলাম সাহেব, আমার মনে হয় শওকত মোল্লা সাহেব যে সিকিউরিটির বহন নিয়ে ঘুরে সেটা থেকে ঈর্ষা হয়েছে, তার ইচ্ছে গিয়েছে আমার ওই ধরনের সিকিউরিটি চাই। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি মহাশয় যে সিকিউরিটি পান সেই সিকিউরিটি আরাবুল মহাশয়কে দিয়ে দেওয়া হোক। শুধু আরাবুল মহাশয় নয়, ভাঙড় বিধানসভার প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক, সেটা আমার চাই। মধ্যিখানে 5 থেকে 6 মাস নষ্ট করা হলো, যাদের চেষ্টাতে, যাদের অপচেষ্টাতে এই SSKM হসপিটালের যারা কর্তৃপক্ষ আছেন, প্রশাসন এবং শাসক দলের যোগ শাসকে মধ্যিখানে 5 থেকে 6 মাস সময় নষ্ট করা হলো। এদের বিরুদ্ধেও ষড়যন্ত্রকারী হিসাবে তাদেরকে চিহ্নিত করা হোক, যারা এর সাথে যুক্ত। আমার মনে হয় কোর্ট এটা দেখবেন, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। যে কখনো বাচ্চাদের বেডে তো কখনো কার্ডিওলজি বিভাগে, বিভিন্ন বিভাগে তাকে রেখে শুধু টাইম কিল করা ছাড়া আর কিছুই নয়। আমরা আশা করব এই দুর্নীতির সাথে যারা যুক্ত, মূল মাথা যারা, তাদেরকে চিহ্নিত করবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। যারা মেধাযুক্ত, যারা এখনো চাকরি পাচ্ছে না তারা চাকরি পাবে, যারা অবৈধ পন্থায় চাকরি করেছে তাদের চাকরি বাতিল হবে। আবার ভোট মুখে বিজেপি সিএ এনআরসি নিয়ে, যখন সিএটা হচ্ছে ভোট ধরে একটা কল, ভোট যত এগিয়ে আসবে সিএ তত চর্চা হবে, ভোট মিটে যাবে, সব ভুলে যাবে। 2019-এর সময় সিএ নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি হয়েছিল, অমিত শাহজি অনেক কথা বলেছিলেন। 2019-এর নির্বাচন পরে ভুলে গিয়েছিল। 2021-এর নির্বাচনের সময় সিএ নিয়ে অনেক কামড়াকামড়ি হয়েছিল। 2021-এর নির্বাচন মিটে গেল, সিএ ভুলে গেল। 2024 লোকসভা নির্বাচন আসছে, আবার সিএ নিয়ে জিকের চলছে, সিএ নিয়ে কথা হচ্ছে। 2024 ইলেকশন হয়ে যাবে, আবার ভুলে যাবে। এটা ভোট ধরা কল ছাড়া আর কিছুই নয়। দেখুন, আমি সব জায়গায় বলবো না, এদের সেন্টিগ্রেড রাজ কন্ট্রোলের জন্য কিছু জায়গায় এদের লড়াই চলছে, আমিত্বের লড়াই। কিছু জায়গায় প্রেস্টিজিয়াস ইস্যু চলছে, কিছু জায়গায় কে বড় কে ছোট এই লড়াই চলছে। তারপরে বলবো যে দল একজন জগ ছুঁড়ে মারা অধ্যাপিকাকে যিনি মারেন তাকে দলের ব্লক সভাপতি বানালে, যিনি নটোরিয়াস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত তাকে দলের রাজ্য স্তরের নেতা বানালে, যাকে তুই বোম্বা দিস সেই ধরনের নেতাকে যদি রাজ্য স্তরের নেতা বানাই তাদের থেকে আমরা শৃঙ্খলা পাই না। ফলে এই দল একটা শৃঙ্খলাবিহীন অবস্থায় চলছে, কোনো শৃঙ্খলা নাই। এর ফলে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে। বাংলার মানুষ এদের নাটকটা দেখছে, জানি না বাংলার মানুষ এদের নাটকটা কতদিন সহ্য করবে। সায়নী ঘোষ তিনি গতকাল দাবি করেছেন 12 বছর আগে তৃণমূল থাকাকালীন কার্জন গেট তৈরি হয়েছে বর্ধমানে, কিন্তু ওখানকার স্থানীয় বাসিন্দাদের এটা বহু বছরের ঐতিহ্য। 1903 সালে
কার্জন গেটের ইতিহাস আছে। পরে নামটা ব্রিটিশ পিরিয়ডে কার্জন গেট হয়েছে। তার আগেও রাজাদের একটা ইতিহাস আছে, সেটাকে সম্পূর্ণভাবে ভদ্রমহিলা উপেক্ষিত করলেন শুধু রাজনৈতিক প্রচারের স্বার্থ চরিতার্থের জন্য। যারা বলে সিংহ শাবক জন্মালে অমুখের অনুপ্রেরণা লাগে, তাদের কাছে এগুলো একটা সহজ ব্যাপার, এদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। দেখুন, কোনো বিষয়ে বলতে গেলে সেই বিষয়ে স্টাডি করা দরকার, কিন্তু এদের কোনো রকম স্টাডি ছাড়াই এ ধরনের মন্তব্য করে শুধু মিডিয়া টেনশনের জন্য বা মিডিয়ায় ভেসে থাকার জন্য। এদেরকে যত জনবিচ্ছিন্ন করা যাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তত বেশি রাজ্যবাসীর জন্য, রাজ্যের জন্য ভালো হবে। কালীঘাটের কাকুকে একদিনে ফিট সার্টিফিকেট দিয়ে দিল ইএসআই জোকা, এসএসকে এতদিন সময় লাগালো, কি রহস্য দেখছেন? আমরা ভুলে যাচ্ছি না, কলকাতা হাইকোর্টের কোনো এক বিচারপতি একটা রায় দিয়েছিলেন, রায়ের সাথে সাথে বলেছিল কলকাতার কোনো একটা হসপিটালের নাম করে যে অমুক হসপিটালে অ্যাডমিশন নেওয়া যাবে না। কেন নিশ্চিতভাবে বুঝতে পারছেন, পার্থবাবুকে এখান থেকে উড়িয়ে নিয়ে ভুবনেশ্বরে এমসে নিয়ে গিয়েছিল, সেখানে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন, এখানে ফিট সার্টিফিকেট পায়নি। তো এসএসকেএম শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের একটা নাম করা হসপিটাল, সেখানে যদি আধিকারিকরা এই ধরনের মেরুদণ্ডহীন হয়ে যায়, তাহলে মানুষ আর আশাটা কোথা থেকে পাবে? সেখান থেকে যে বিভিন্ন সময় আমরা বলি বিভিন্নভাবে যে প্রশাসন বা আধিকারিকদেরকে শাসক দ্বারা কুক্ষিগত করে রাখছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই কালীঘাটের কাকুকে দীর্ঘদিন প্রায় 6 মাস মতো আনফিট সার্টিফিকেট দিয়ে আটকে রাখা। বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী লোকসভার বিরোধী দলনেতা বলছেন যে 26-এর লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে পারে। দেখুন, ওনাকে বলুন, অত না বলে অভিষেক বাবু যখন রাহুল গান্ধীর সাথে যে কথা বলে না ভোরবেলায়, সেই বিষয়ে দুটো কথা বলতে বলুন তো। বাংলার মার্কেট গরম করতে বারণ করুন। চুপি চুপি দিল্লিতে গিয়ে এক জায়গায় বসে চা খাচ্ছেন আর বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন নাকি? অধীরবাবুকে তৈরি থাকতে বলুন, বাংলার মানুষ জবাব দেবে, বহরমপুরই জবাব দেবো ওনাকে। কিন্তু নওশাদ, এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা মিটিংয়ে যে তৃণমূল একা লড়বে, মানে ইন্ডিয়া জোট দেশে একসাথে থাকলেও রাজ্যে একা লড়বে। INDIA জোটের মধ্যে আমি নাই বা আমাদের দলও নাই, সুতরাং সেই বিষয়ে আমার বেশি বিশ্লেষণ করা দেখার দরকার নেই। আমরা দেখলাম বিকল্প রাজনীতির পোস্টার মারা আছে। কে মেরেছে না মেরেছে বলতে পারবো না, কে কেমন রাজনীতি করতে চাইছে বলতে পারবো না। আমি একটা কথাই বলবো, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের রাজনীতির ময়দানে এসেছি, গণতন্ত্রকে রক্ষার লড়াই এসেছি। এই গণতন্ত্রকে রক্ষার লড়াই অবিজেপি অতৃণমূল যদি কেউ আমাদের সাথে থাকতে চায়, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাবো। বাগনানে বেপরোয়া গাড়ির ধাক্কা, পুলিশের গাড়ি একটা ধাক্কায় আহত বেশ কয়েকজন। আবুল ইসলাম সাহেব, আমার মনে হয় শওকত মোল্লা সাহেব যে সিকিউরিটির বহন নিয়ে ঘুরে, সেটা থেকে ঈর্ষা হয়েছে, তার ইচ্ছে গিয়েছে আমার ওই ধরনের সিকিউরিটি চাই। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি মহাশয় যে সিকিউরিটি পান, সেই সিকিউরিটি আরাবুল মহাশয়কে দিয়ে দেওয়া হোক। একজন জগ ছুঁড়ে মারা অধ্যাপিকাকে যিনি মারেন, তাকে দলের ব্লক সভাপতি বানালে, যিনি নটোরিয়াস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত, তাকে দলের রাজ্য স্তরের নেতা বানালে, যাকে তুই বোম মারিস, সেই ধরনের নেতাকে যদি রাজ্য স্তরের নেতা বানাই, তাদের থেকে আমরা শৃঙ্খলা পাই না। ফলে এই দল একটা শৃঙ্খলাবিহীন অবস্থায় চলছে, কোনো শৃঙ্খলা নাই। এর ফলে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে, বাংলার মানুষ এদের নাটকটা দেখছে। জানি না বাংলার মানুষ এদের নাটকটা কতদিন সহ্য করবে।